দর্শক, বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সাথে এর মধ্যে যুক্ত হয়েছেন সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক আব্দুর রহিম। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি সংবাদযোগে এবং ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমরা প্রথমে যদি মাহফুজুর রহমান আপনার কাছে আসি, চীনের এই সফরটি, আমরা তো মালয়েশিয়ার সফরের এক ধরনের অবস্থান দেখেছি এবং চীনের এই সফরটি আমাদের কাছে এবং একই সাথে বেজিংয়ের কাছেও বেশ গুরুত্বপূর্ণ। আপনার দৃষ্টিতে গুরুত্বের জায়গাটি আসলে কোথায়? বাংলাদেশ যেহেতু একটি উন্নয়নশীল দেশ এবং এখানে আমাদের বিশাল জনশক্তি আছে, কিন্তু পাশাপাশি উন্নয়ন প্রকল্পে অংশ নেয়ার জন্য আপনার বৈদেশিক মুদ্রার প্রয়োজন হয়। তো সেইটা যোগান দেওয়ার জন্য যে সমস্ত সূত্র থেকে এগুলো পাওয়া যায়, বাংলাদেশ স্বাভাবিকভাবে সেই সমস্ত জায়গার সঙ্গে সম্পর্ক ভালো রাখে। তার মধ্যে আপনার ধরেন বিশ্ব ব্যাংক আছে, এশীয় উন্নয়ন ব্যাংক আছে, কিন্তু সাধারণভাবে কোনো রাষ্ট্র থেকে আজকাল আর আর্থিক সহায়তা পাওয়া যায় না। সেইখানে একটা ব্যতিক্রম হলো চীন। সুতরাং আমি মনে করি এইবারের সফরে প্রধান লক্ষ্য নিশ্চিতভাবে আর্থিক সহায়তা, এবং এই আর্থিক সহায়তাটা এখন চীন বিভিন্নভাবে করে থাকে। সেই কারণে হয়তোবা কিছুটা পরিবর্তন আসতে পারে সহায়তা এবং সম্পর্কের সমীকরণের মধ্যে, কিন্তু বাংলাদেশের দিক থেকে আমার মনে হয় সেখানে প্রধান লক্ষ্য বা টার্গেট হলো আর্থিক সহায়তা এবং প্রকল্প সহায়তা লাভ করা। সেখানে তো তিস্তা প্রকল্পটি সবচেয়ে বেশি আলোচনায় আছে। আপনার কাছে কি মনে হয় যে এই বিষয়ে, যেহেতু আমরা এর আগেও অনেকবার উদ্যোগ নিয়েও আমরা দেখেছি সম্ভব হয়নি, কারণ আমাদের আরেকটি পার্শ্ববর্তী দেশ তারা এক ধরনের নানাভাবে এটি না করবার যে প্রক্রিয়া তার মধ্যে তারা অংশ নিয়েছিল। এবার যখন মাননীয় প্রধানমন্ত্রী চীন এবং মালয়েশিয়া সফরের মধ্যে আছেন, মালয়েশিয়া তো সবই উনি শেষ করলেন, কিছুক্ষণ আগে উনি চীনে পৌঁছেছেন, এটি নিয়ে বেশ বিভিন্ন গণমাধ্যমগুলোতে কথা হচ্ছে এবং এক ধরনের নেতিবাচক তথ্য আসলে প্রকাশ করা হচ্ছে যে বাংলাদেশের সাথে চীনের সম্পর্কটি করলে সেটি হয়তো বাংলাদেশের জন্য খুব একটা সামনের দিনে সুখকর অথবা অর্থনৈতিক দিক থেকে তেমন লাভবান হওয়ার সুযোগ নেই। এ ধরনের এক ধরনের প্রোপাগান্ডাই হোক বা এক ধরনের তথ্য নানাভাবে ছড়ানো হচ্ছে। না, বাংলাদেশের সঙ্গে তো চীনের দীর্ঘদিনের সম্পর্ক, এমন তো না যে এই নতুন সরকার গঠিত হওয়ার পর থেকেই সম্পর্ক শুরু হয়েছে, তা তো না। দীর্ঘদিন থেকে সম্পর্ক, এবং চীন মোটামুটি পরীক্ষিতভাবেই বলা যায় যে বাংলাদেশের একটা উন্নয়ন অংশীদার। সুতরাং সেই ক্ষেত্রে চীনকে আমরা আর্থিক সহায়তার জন্য, প্রকল্প সহায়তার জন্য এবং বিভিন্নভাবে চীনের সহায়তা আমরা নিব, গ্রহণ করব, এটাই তো খুবই স্বাভাবিক। এবং যেখানে বাণিজ্য, আন্তর্জাতিক বাণিজ্য এবং বাংলাদেশ যেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আমরা উন্নত দেশ থেকে একটা উন্নয়নশীল দেশে রূপান্তরিত হতে যাচ্ছি, সেরকম ক্ষেত্রে আমাদের অ্যাম্বিশনও তো আগের চাইতে একটুখানি বাড়বে, এটাই স্বাভাবিক। এবং সেজন্য আমি মনে করি প্রধানমন্ত্রীর সফর চীনে যথেষ্ট গুরুত্ব বহন করে, এবং এইটা আমার কাছে অস্বাভাবিক কোনো কিছু মনে হয় না। আপনি তিস্তা প্রকল্পের উল্লেখ করেছেন, তো তিস্তা প্রকল্প যেহেতু একটা মেগা প্রকল্প, এইখানে আমি মনে করি আরো অনেক বেশি আলাপ আলোচনার প্রয়োজন আছে, কেননা এইটা সত্যিকার অর্থেই আমাদের জন্য কতটুকু লাভবান হবে। এবং এই যে আর্থিক সহায়তা আমরা চীন থেকে যেটা পাবো, সেটা তো ঋণ আকারে পাবো। তো ঋণ আকারে পাওয়ার পরে সেই ঋণ পরিশোধের ক্ষেত্রে এই তিস্তা প্রকল্প কতটা ইনকাম জেনারেট করবে, সেটাও হয়তো আমাদের একটু আরো ভালোভাবে এর মধ্যে আমরা দেখেছি যে যদি আমরা সরাসরি বলি, ভারতীয় বিভিন্ন গণমাধ্যম কিন্তু বলছে যে এই তিস্তা প্রকল্পটি চীনের সাথে করাটি ঠিক হবে না। এখানে অবশ্যই তাদের হয়তো স্বার্থের বিষয়টি জড়িত, কারণ এর আগেও এই বিষয় নিয়ে যখন আলোচনা হয়েছে তারা নানাভাবেই এই প্রকল্পটি না করবার এক ধরনের উদ্যোগও নিয়েছেন এবং ব্যবস্থাও করেছিলেন। সেই জায়গায় এই প্রকল্প নিয়ে যদি চীনের সাথে আমাদের সামনের দিনগুলোতে আমরা আরো অগ্রসর হই, সম্পর্কের দিক থেকে কি মনে হয় যে সেখানে যে টানাপোড়েন চলছে সেটি কি আরো সামনে বাড়বে? না, এই একটা প্রকল্পের ধরেন তিনটা মাত্রা হয়তো আছে। হ্যাঁ, অর্থনৈতিক মাত্রা আছে, আপনার কারিগরি একটা মাত্রা আছে, পরিবেশগত মাত্রা আছে, পাশাপাশি একটা রাজনৈতিক মাত্রাও আছে। তো এখন আমরা বিচার বিবেচনা করে বাংলাদেশকেই দেখতে হবে যে এর মধ্যে কোনটা আপনার বেশি গুরুত্বপূর্ণ। যদি দেখা যায় যে অর্থনৈতিক বা পরিবেশগত মাত্রা সেটা বেশি গুরুত্বপূর্ণ, তাহলে সেইভাবে আমরা বিচার বিবেচনা করব। ভারতের দিক থেকে যেটুকু আপত্তি, এটা বোঝা যায় যে সেটার মধ্যে হয়তো বা রাজনৈতিক মাত্রাটার পরিমাণ বেশি।
হ্যাঁ, কিন্তু সেটার গুরুত্ব আমাদের কাছে অতটা বেশি নাও মনে হতে পারে, যদি আমরা দেখি যে আমরা আর্থিকভাবে বেশি লাভবান হচ্ছি এবং আমাদের যে পরিবেশগত অবস্থান আছে, কৃষিতে এটা যে পরিমাণ কন্ট্রিবিউট করবে, ইকোনমিতে যে পরিমাণ কন্ট্রিবিউট করবে, সেইটা যদি অধিকতর লাভ আমাদেরকে এনে দেয়, তখন হয়তো আমরা অন্য ঝুঁকিগুলি নিতে পারি। আপনি আছেন আমাদের সাথে, আমাদের আরেকজন অতিথি যুক্ত আছেন, আব্দুর রহিম আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। অনেক ধন্যবাদ আব্দুর রহিম, সময় দিয়েছেন। আপনার কাছে জানতেই চাই, সেটি হচ্ছে আমরা তো আমাদের দিকের কথাগুলো বলছি, এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যম বলছে যে বেইজিং এরও এক ধরনের প্রত্যাশা রয়েছে বাংলাদেশের, বা চাওয়া পাওয়ার জায়গাটি আছে। আপনার দৃষ্টিতে সেই চাওয়া পাওয়াটি কি হতে পারে? আর একই সাথে আমরা যখন বাণিজ্যিক দিক থেকে অনেক দূর চিন্তা ভাবনা করছি, চীনের সাথে আমাদের যে অনেক বড় বিনিয়োগ আসলে বাংলাদেশে হতে যাচ্ছে সম্ভবত, সেটি নিয়ে সামনের দিনগুলোতে এই ভূ অঞ্চলের যে রাজনীতির যে বিষয়টি সামনে আসে, তখন যেহেতু আমরা জানি যে ভারতের সাথে চীনের সম্পর্ক ভালো না, চীনের সাথে আবার মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো না, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আবার ভারতের সম্পর্ক ভালো, এই যে জায়গাগুলো, এগুলো নিশ্চয়ই এক ধরনের রাজনৈতিক পাশাপাশি অর্থনৈতিকও একটা প্রভাব রাখবে বলে আপনার কাছে কি মনে হয় সামনের দিনগুলোতে? অবশ্যই রাখবে, হ্যাঁ। আপনাকে ধন্যবাদ, এবং দর্শক শ্রোতা যারা আছেন একাত্তর টিভি এবং আমাদের দর্শক শ্রোতা যারা আছেন সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আপনি ঠিকই বলেছেন যে ভারতের সাথে মাত্র কিছুদিন আগে থেকে হয়তো সম্পর্কে একটু টানাপোড়েন চলছে, আর চীনের সাথে তাদের সম্পর্ক বেশ পুরনো, মানে অনেক আগে থেকেই তাদের সম্পর্ক আবার জি আবার আপনি যেটা বলেছেন যে আন্তর্জাতিক সম্পর্ক, মানে একটা দেশের সাথে একটা দেশের সম্পর্ক, এগুলো তো সময়ে সময়ে বদলে যায়। তো আমরা আজকের যে পরিস্থিতি বা আজকের যে প্রেক্ষাপট, সেটা নিয়ে আমরা কিছু আলোকপাত করি। চীনের সাথে যে আমাদের বর্তমানে প্রধানমন্ত্রী চীনে আছেন, ইনি হয়তো 4 দিন থেকে 5 দিনের সফর, প্রথমে তালিয়ান যাবেন, তারপরে হয়তো বেজিং এ। তো বেজিং এ আমাদের সবারই প্রত্যাশা যে অনেকগুলো বিষয় নিয়ে কথা হবে। তার মধ্যে আমরা আমাদের দেশের দৃষ্টিকোণ থেকে আমাদের দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো আলোক করব। আমাদের প্রধানমন্ত্রী, আমাদের যে ডেলিগেশন আছে, সেটা স্বাভাবিক, কিন্তু চীনেরও একটু প্রত্যাশা আছে আমাদের সাথে কোন বিষয়ে, মানে কোন বিষয়গুলো তারা উত্থাপন করবে, কি কি বিষয়ে তারা আমাদের কাছ থেকে সহযোগিতা চায়। আমি যেহেতু চীনে ছিলাম দীর্ঘদিন, আমি এখানেও বাংলাদেশেও অনেকগুলো চীনা বন্ধু, চীনা প্রতিষ্ঠান, তাদের সঙ্গে একসঙ্গে কাজ করছি। সুতরাং আমি তাদেরও সঙ্গে কথা বলেছি। তাদেরও অনেকেরই অনেক দিনের প্রত্যাশা যে বাংলাদেশের প্রধানমন্ত্রী, নবনির্বাচিত প্রধানমন্ত্রী কখন চীন যাবে, তারপরে তারা বাংলাদেশের সাথে যে ভবিষ্যতের সম্পর্কের গতি প্রকৃতি এগুলো নির্ধারিত হবে। আমি অনেক বিশ্লেষকের কাছে, চীনা বিশ্লেষকদের কাছে এটা শুনেছি। সুতরাং এটা খুব প্রত্যাশিত একটা সফর আমাদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, এতে কোনো সন্দেহ নেই। এবং অনেকগুলো বিষয়, 10টার বেশি বিষয়ে আমাদের আলাপ করার প্রত্যাশা আছে, আমরা উত্থাপন করবো। তার মধ্যে সব থেকে বড় যেটা বিষয়, সেটা হচ্ছে বাংলাদেশে চীনা বিনিয়োগ আরো বেশি বৃদ্ধি করা। আমরা যেহেতু বিনিয়োগ আরো বেশি, আমাদের জন্য, আমাদের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য, আমাদের এগিয়ে যাওয়ার জন্য, আমাদের আসলে চীনা, মানে যে কোনো বিদেশি বিনিয়োগই আমাদের ক্ষেত্রে অনেক কিছু প্রত্যাশিত। জি, সেই জায়গায় বলছিলাম আপনাকে যে অন্যান্য দেশের সাথে যে সম্পর্কের বিষয়টি, কারণ প্রসঙ্গটি এই কারণে এসছে, আপনি নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন যে এই সফরের আগে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তিনি কিন্তু একটা বক্তব্য দিয়েছেন এরকম করে যে বাংলাদেশের সরকার সিদ্ধান্ত নেবে কার সাথে তারা সফরে যাবে, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর সফরে এটা প্রথম এবং এই নতুন সরকারের পর। কারণ সাধারণত আসলে আমরা অনেক বছর ধরে দেখেছি যে একটি বিশিষ্ট হয়তো দেশ বা একটি দেশকে ঘিরে প্রথম সফর শুরু হয়। সেই জায়গায় এখানে বলা হচ্ছে যেহেতু পররাষ্ট্র নীতি এবার হচ্ছে সবার আগে বাংলাদেশ, এবং বাংলাদেশই আগে সিদ্ধান্ত নেবে কোন দেশের সাথে তার কি সম্পর্ক, কোন দেশের সাথে তার আগে যোগাযোগ বা জায়গাটি তৈরি করার, অবস্থাটি শক্ত করার বিষয় রয়েছে। সেই জায়গা থেকে মালয়েশিয়া এবং চীনের কথা সম্ভবত ভাবা হয়েছে। আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশ সরকার আগে সিদ্ধান্ত নেবে কোন দেশের সাথে তার সম্পর্ক বা সফর তৈরি হবে, আমরা আসলে কি সেই অবস্থানে, এখনো শক্ত অবস্থানে আছি বা যাচ্ছি কিনা? যাচ্ছি। আমি একবার নির্দ্বিধায় বলছি যে আমাদের সরকার পরিবর্তন হয়েছে, এটা 2026 সাল, এটা আগের কোনো সরকার নয়। সুতরাং আমাদের বর্তমান সরকার, এই সরকারের প্রেক্ষাপটটা হচ্ছে, আমি আপনাকে হয়তো একটু মনে করিয়ে দিই এবং দর্শক শ্রোতাদের মনে করিয়ে দিচ্ছি যে বাংলাদেশের সাথে চীনের, স্বাধীন বাংলাদেশের
সর্বপ্রথম যে ডিপ্লোম্যাটিক রিলেশনটা চালু হয় সেটা জিয়াউর রহমান, প্রয়াত রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত দিয়ে শুরু হয়েছিল এবং তিনি চীনে সফর করেছেন। সেইখান থেকে সেই সময় থেকে শুরু হয়েছে বাংলাদেশের সাথে অত্যন্ত, চীনের সাথে এবং বাংলাদেশের সাথে এই দুই দেশের পারস্পরিক শ্রদ্ধার এবং সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক আজকে চলমান এবং 50 বছরেরও বেশি সময় হয়েছে। সুতরাং চীনের সাথে আমাদের সম্পর্ক এই দলের সাথে, বিশেষ করে বিএনপির সাথে সম্পর্ক, তারপরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তারপরে বেগম খালেদা জিয়া, সকলের সময় যারা যখন সরকারে ছিলেন তখনও সম্পর্ক খুব চমৎকার ছিল এবং চীন বাংলাদেশের পাশে সবসময় ছিল এবং সবসময় থাকবে। এবার আসুন যে আমরা আসলে আমাদের এখন বর্তমান সরকারের নীতি হচ্ছে সবার আগে বাংলাদেশ। তাহলে সবার আগে যদি বাংলাদেশ হয় তাহলে আমাদের পররাষ্ট্রনীতিটা স্বাধীন হতে হবে। আমরাই সিদ্ধান্ত নিব আসলে আমরা প্রথম রাষ্ট্রীয় সফর আমরা কোথায় করব, সেটা আমাদের দেশেরই একান্ত সিদ্ধান্ত। এবং আমি বিশ্বাস করি বর্তমান সরকার সে পথে হাঁটছে এবং সেটা মানে করতে পারবে। এখন চাপ তো আছেই, চাপ থাকবে কিছু, কিন্তু চাপগুলো সামলানোর মতো সরকারের সেরকম শক্তি থাকা প্রয়োজন। তবে এই বর্তমান সরকার যেহেতু অত্যন্ত জনপ্রিয় একটি সরকার, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে, সুতরাং এই সরকারের সেই শক্তিটা আছে যে স্বাধীনভাবে তার সিদ্ধান্ত গ্রহণের। সুতরাং সেইভাবে স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বাংলাদেশ চিন্তা করেছে যে বাংলাদেশের জন্য সব থেকে বেশি মানে প্রয়োজনটা হচ্ছে আসলে আমাদের দেশের বিনিয়োগ, আমাদের দেশের অবকাঠামো উন্নয়ন। তো এগুলোর ক্ষেত্রে এইসব দিকগুলো বিবেচনা করলে চীন ছাড়া আসলে আমাদের জন্য আর বিকল্প, এর থেকে আরো অনেক দেশ আছে, কিন্তু এর থেকে বেটার কোনো দেশ, এর থেকে বেশি সহযোগিতা করতে পারে এরকম আর দেশ কিন্তু আর নেই, একমাত্র চীন। সুতরাং সেটা ভেবে চিন্তেই উনি প্রথম সফর চীনকে বেছে নেওয়া উচিত ছিল। এটা আমার ব্যক্তিগত মত। কিন্তু সেটা কিন্তু সেটা পারেনি বলে মানে সেটা পারেনি নয়, মানে সেটা একটু ঘুরে মানে যাওয়া হয়েছে, যেহেতু হয়তো এখানে যুক্তরাষ্ট্রের ব্যাপারটা আছে, তারা হয়তো এটাকে কিভাবে দেখবে তাদের দৃষ্টিকোণ থেকে। চীনের সাথে আমাদের বেশি মানে বেশি সম্পর্কটা বেশি গভীর হয়ে যায়, এটা যেমন আমেরিকা যুক্তরাষ্ট্র চায় না, ভারত তো চায় না। কিন্তু বাংলাদেশের নীতি হচ্ছে আসলে আমি যেটা জানি যে বাংলাদেশ যেটা যুক্তরাষ্ট্র অথবা ভারত যেটা ভয় পায় সেটা হচ্ছে মিলিটারি কোঅপারেশন। তো আমি মনে করি যে আমাদের বর্তমান সরকারের আমাদের যে আর্থসামাজিক অবস্থা, তাতে আমাদের মিলিটারি কোঅপারেশনের থেকে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করা। তো অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে করার লক্ষ্য নিয়ে যদি চীনটাকে প্রথম সফর ক্ষেত্র হিসেবে বেছে নেয়, এটা যুক্তরাষ্ট্রের আপনি অর্থনৈতিক সম্পর্কটা জোরদারের কথা আসলে বলছেন, বা সেটি হয়তো সামনের দিনগুলোতে দুই দেশের সম্পর্ক এগিয়ে নিয়ে যাবে। মাহফুজুর রহমান, আমাদের সহকর্মী যে প্রতিবেদন করেছেন সেখানে বেশ কিছু বিশ্লেষকরা তারা বলছিলেন যে চীনের সাথে যেহেতু অর্থনৈতিক সম্পর্কটি জোরদার করার পাশাপাশি যদি চীনের কোনো ব্যাংক বাংলাদেশে যদি আসলে প্রতিষ্ঠিত হয় বা কোনো শাখা তারা যদি খোলে, তাহলে হচ্ছে বিনিয়োগের জায়গাটি এবং একই সাথে অর্থনৈতিক যে জায়গাটি লেনদেনের বিষয়টি সেটি অনেক সহজ হবে। আপনাদের সাথে কি মনে হয় যে যেহেতু আমরা সম্পর্ক উন্নয়নের এবং বাণিজ্যিক দিক থেকে আমরা চিন্তা ভাবনা করছি যে চীনের কাছ থেকে আমরা $9 বিলিয়ন হচ্ছে ঋণ নিতে যাচ্ছি সবকিছু মিলে, এর পাশাপাশি তো বিনিয়োগ আছে, এই বিনিয়োগ যাতে সহজে করা সম্ভব হয়, আপনার কাছে কেউ কি মনে হয় যে এখানে চীনের ব্যাংক বাংলাদেশে আসলে খুললে পরে সেটি ব্যবসায়ীদের জন্য ভালো হবে? এটা আসলে আমার চাইতে হয়তো বেশি ভালো যারা অর্থনীতিবিদ অথবা যারা ব্যাংকার, তারা হয়তো আরো ভালোভাবে স্পষ্টভাবে বলতে পারবেন কথাটা। বাট আমি মনে করি যে যেহেতু আমরা একটা উন্নয়নের সিঁড়ি ধরেছি এবং সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করছি, এরকম একটা সময়ে আমাদের হাতে যত বেশি অপশন থাকবে তত হয়তো আমাদের জন্য প্লে করা অনেক সহজ হবে। সেই বিবেচনায় আমি মনে করি যে হ্যাঁ, এখানে চীনা ব্যাংক যদি প্রতিষ্ঠিত হয় এবং কখনো কখনো বাণিজ্য যদি অন্য কোনো মুদ্রাতে, মানে মার্কিন ডলার ছাড়া অন্য কোনো মুদ্রাতে করার সুযোগ আসে এবং সেটা যদি বাংলাদেশের জন্য কনভিনিয়েন্ট হয়, আমরা সেইটাতে যেতে পারি, সেই পথে যেতে পারি। সেই হিসেব করে আমাদের যেই প্রত্যাশা বা আমাদের যে জায়গাটি, আমাদের তো দিনকে দিন তো আসলে টাকার মান আসলে কমে যাচ্ছে, আমাদের ব্যবসা বাণিজ্যের দিক থেকে আমরা এক ধরনের দেখছিলাম। সেখানে যদি চীনের মুদ্রা দিয়ে আমাদের যদি এখানে ব্যবসা করার সুযোগটি হয়, তখন কি টাকার মানটির আমরা কি কোনো রকম সমান আনার কোনো প্রক্রিয়ার মধ্যে কি থাকতে পারবো, নাকি সেটি আসলে ওই নিচের দিকেই আসলে অবস্থান করবে?
না, এটা আমি বলতে মানে ওই এক্সপার্টিস আমার নাই, কিন্তু আমি এটুকু বুঝি যে আপনি যত বেশি নিজে দেশে উৎপাদন করতে পারবেন আপনার মুদ্রার মান তত বাড়বে। এটা খুব সহজ হিসাব আর কি। তার মানে সামহাও আমাদের ওই ডোমেস্টিক প্রোডাকশন যেটা আছে সেই ক্যাপাসিটিও বাড়াতে হবে, তার পরিমাণও বাড়াতে হবে। যদিও এটার একটা গ্রোথ, স্টেডি গ্রোথ অনেকদিন দীর্ঘদিন থেকেই আছে, কিন্তু আমাদেরকে এই গ্রোথ যতটুকু পারা যায় আরো বেশি বাড়াতে হবে। যতটুকু বাড়াতে পারবো বৈদেশিক মুদ্রার যে চাপ আমাদের উপরে যেটা দেয় সেই চাপটা তখন চলে যাবে, বাংলাদেশের মুদ্রার মান তখন হয়তোবা বাড়বে বলে ভালো আসলে হবে। আমরা ধারণা করি, বা সামনের দিনগুলোতে নিশ্চয়ই আমরা দেখবো। ধন্যবাদ আপনাদের দুজনকে যুক্ত হয়েছিলেন। আগামীতে আবারও নিশ্চয়ই কথা হবে। দর্শক, এই ছিল আজকের সংবাদ যুগের। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয়, তার বিস্তারিত নিয়ে। থাকবেন ৭১-এর সাথে।